জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমরা গতকালকে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং শুরু করেছিলাম। ওটার মধ্যে আমরা লাস্ট ক্লাসে 4টা এক্সপেরিমেন্ট কভার করছি, মানে টেস্টিং মেথডস কভার করেছি। সেটা ছিল কি কি বলতে পারো? আল ইসলাম বলো তো কি কি কভার করছি লাস্ট ক্লাসে? স্যার ভিজুয়াল, হ্যাঁ, ভিজুয়াল ইন্সপেকশন, দেন তো ম্যাগনেটিক ছিল, এডি কারেন্ট ছিল, আর ছিল লিকুইড পেনিট্রেশন টেস্টিং ছিল। ওকে, এডি কারেন্ট টেস্টিংটার মানে কি ওয়ার্কিং প্রিন্সিপালটা কি ছিল? ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে আই মিন কিসের উপর বেসিস করে এটা কাজ করে মনে আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ, মানে বেসিস করে এটা কাজ করে। ওকে, আমরা এগুলো দেখেছি। এখন নতুন একটা করব, মেথড স্টাডি করব, দ্যাট ইজ রেডিওগ্রাফিক ইন্সপেকশন। Radiographic inspection. Radiography is one of the main volumetric testing methods. আসলে এতক্ষণ মানে যে 4টা পড়ছিলাম ওগুলা অত ব্যাপকভাবে ইউজ হয় না, যতটা না ব্যাপকভাবে ইউজ হয় রেডিওগ্রাফিক ইন্সপেকশন এন্ড আল্ট্রাসনিক ইন্সপেকশন। বুঝতে পারছো? এর জন্য বলতেছে it is one of the two main volumetric tested methods along with ultrasonics. Some materials, either because of their thickness or grain structure, may be difficult to penetrate with ultrasonics, or a permanent visual record may be required, or and therefore radiography may be alternative. So যেটা বলতেছে যে আল্ট্রাসনিকের সাথে এটা পার্থক্যটা বলতেছে, এমন এমন কিছু ফ্লস আছে যেগুলো পর্যন্ত ওই শব্দ পৌঁছায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই রেডিওগ্রাফিক ইন্সপেকশনটা করতে হয়। রেডিওগ্রাফিকটা আসলে কাইন্ড অফ, আমরা এক্সরে করাইছি, আমরা বিভিন্ন ওই যে চিকিৎসার জন্য এক্সরে করাইছো না ম্যাক্সিমামই? তো এক্সরে এক্সরে হচ্ছে আমরা করছি হচ্ছে আমাদের বুকের, আমাদের ভিতরের জিনিসপাতি দেখার জন্য। তো সিমিলারলি কোন একটা পার্টের, ম্যাটেরিয়ালের পার্টের ভিতর কোনো ফ্লস আছে কিনা বা কোনো আমার ডিসকন্টিনিউইটি আছে কিনা, সারফেস, আন্ডার সারফেস, এগুলো দেখার জন্য আমাদের এই রেডিওগ্রাফিক ইন্সপেকশনটা দরকার হয়। Radiographic testing works by producing shortwave X অথবা X or gamma ray radiation and directing it at a object. এই যে এটা ধরো একটা রেডিয়েশন সোর্স যেখান থেকে এক্স রে আসবে। Radiation penetrates matter to a certain extent, and if this penetration is enough for it to pass through the object, this radiation can be captured on a photographic film. অর্থাৎ আমি যদি এখান থেকে আমি এক্স রে যদি বিচ্ছুরণ করি এখান থেকে, এবং এই এক্স রে বা এক্স রেডিয়েশনের ক্ষমতা আছে যে এটাকে ভেদ করে চলে যাওয়ার, এবং ভেদ করে চলে গিয়ে ওই পাশে যদি আমি কোনো ফটোগ্রাফিক ফিল্ম রাখি, তাহলে এইটার একটা এটাকে কি বলা যায়, এটার একটা ছাপ এই আমার ফটোগ্রাফিক ফিল্মে পড়বে, তাই না? If an object has high density or thicker object, it absorbs more radiation, causing less radiation to hit the film, which produces a lighter image. এই যে খেয়াল করে দেখো, আমার অবজেক্টটা হচ্ছে এইটা, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার ফ্লস। তো এটা এতটুকু হচ্ছে সলিড, দ্যাটস ওয়াই এই যে এতটুকু আবার বেশি থিকার না। খেয়াল করে দেখো তো, শুনতেছো আমার কথা? আমি বলতেছি যে এই যে একটা ওয়ার্ক পিস এতটুকু থিকার না, এতটুকু থিকার, যার কারণে এটা মোর
রেডিয়েশন অ্যাবজর্ব করে ফেলছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে লাইট। বুঝতে পারছো? এটা লাইট ইমেজ বা একটা লাইট ফিল্ম ডেভেলপড হয়েছে। এখানে যেহেতু ফ্লস আছে, এখান দিয়ে একটু লেস অ্যাবজর্ব হয়েছে আর একটু কম অবজার্ভ হয়েছে, যার কারণে এখানে একটা ব্ল্যাক, একটা ডার্ক আরেকটা ফিল্ম ক্রিয়েট হয়েছে। তো এটা যেহেতু লেস থিকার, এটা কম রেডিয়েশন অ্যাবজর্ব করবে, সো এটা আরো ডার্কার হবে। এবং খেয়াল করে দেখো, এই ওয়ার্কপিসের বাইরে যতটুকু পোর্শন আছে এইখানে, এটা ইটস কমপ্লিটলি এক্সপোজ টু রেডিয়েশন, দ্যাটস ওয়াই এটা পুরোটাই ব্ল্যাক। ইফ, এটাই বলছে এখানে, ইফ an object has high density or thicker object, it absorbs more radiation, causing less radiation to hit the film, which produces a lighter image. If an object has low density, when the through section is reduced or there is a low density material such as slag compared to the surrounding material, it will absorb less radiation, causing more radiation to hit the film, producing a darker image. অর্থাৎ যেটা লেস থিকার বা যেটা এক্সপোজ টু রেডিয়েশন, ওইটা কম্পারেটিভলি ডার্কার কম্পেয়ার টু দ্য থিকার পোর্শন। এই যে এটা হচ্ছে তোমার ওই লাইট সোর্স। আমি ধরো টানেলের ভিতর, আমি টানেলের ইয়ে করতে চাচ্ছি, কি বলে এটাকে, আমি এক্সরে করতে চাচ্ছি। তো এখান থেকে আমি লাইট সোর্স দিব আর কি, আর ওই পাশে একটা ফটোগ্রাফিক ফিল্ম লাগানো থাকবে, যার ফলে এইটার ফিল্মটা গিয়ে, মানে এটার যে কোনো যদি ডিফেক্ট থাকে, তাহলে আমি এই যে এইখানে দেখতে পারবো সেটা। এটাই হচ্ছে রেডিওগ্রাফিক টেস্টিং। Radiography can be used with most solid materials and has the ability to detect the internal flaws. It provides a permanent record of the test. It discloses fabrication errors and often indicates necessary corrective actions. It reveals the assembly errors. The fact that radiographic examination is being carried out improves the quality of the welding. সচরাচর এই যে ধরো পাইপ, ধরো আমি ইয়ে করব, কি বলে, এই ধরো গ্যাস পাইপ গুলো কি করে, ওয়েল্ডিং করে করে জোড়া দেয় না? দেখছো কিভাবে জোড়া দেয়? তো ওইটা হ্যাঁ, পাইপটাকে, দুইটা পাইপের এখানে একটা, ওইটাকে ওইখানে ফিউশন ওয়েল্ডিং করে, তোমার একটু ভি নচের মতো কেটে নেয়, তারপর হচ্ছে ওই জায়গায় ওয়েল্ডিং করে। ওই ক্ষেত্রে ওয়েল্ড কোয়ালিটিটা খুব ভালো হয়। এই যে ধরো এই দুইটার মাঝখানে ওয়েল্ড করা আছে, বুঝতে পারছো? এখানে যে পাইপটা দেখা যাচ্ছে, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, মাঝখানে ওয়েল্ড করা আছে। এখন এই ওয়েল্ডের কোয়ালিটিটা আমি দেখবো, তার জন্য রেডিওগ্রাফিক ইন্সপেকশন করতেছি। Radiography can only detect defects that are in a certain orientation. Radiography has difficulty detecting very small defects. যেহেতু একটা ইন্ডেন্টেশন হয়, সরি একটা কি বলে, একটা ডার্কার ইমেজ ক্রিয়েট হবে, সেক্ষেত্রে যদি খুব ছোট রকমের স্মল ডিফেক্ট হয়, সেটা ওই ফিল্মের মধ্যে আসলে অত ভালোভাবে বোঝা যায় না। It is impractical to examine part of complex geometry, যেটা এরকম হলো ধরনের জিনিসপাতি এটা দিয়ে করা যায় ভালোভাবে। কমপ্লেক্স জিওমেট্রি থাকলে ওটা ভালো রেজাল্ট দেয় না। ইট রিকোয়ার্স টু সাইডেড অ্যাক্সেস, অর্থাৎ এই পাশেও আমার ভ্যাদ করতে হবে, ওই পাশেও ভ্যাদ করতে হবে। এক্স রেডিয়েশন কে সেফটি কনসিডারেশন, যেহেতু এটা এক্স রেডিয়েশন ক্ষতিকর, এটা সেফটি মানে মেইনটেইন করতে হবে, এবং এটা হাই কস্ট এনডিটি মেথড। সো লাস্ট হচ্ছে আল্ট্রাসনিক ইন্সপেকশন, যেটা মোস্ট কমনলি ইউজ করা হয়। Ultrasonic inspection is used principally for the detection of flaws in ferrous, non-ferrous, ceramic, or the plastic materials. তো দেখো, খেয়াল করে দেখো, আমি যদি মানে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন বলি, একটু ঘুরে যদি বলি, সাপোজ you have to detect the flaws or irregularities, মানে subsurface বা undersurface irregularities of a ceramic material. Which inspection method you will follow and why? তাহলে কোনটা হবে বলো তো?
অবশ্যই আল্ট্রাসনিক হবে। হ্যাঁ, আল্ট্রাসনিক হবে অবশ্যই তাহলে। আল্ট্রাসনিক, হ্যাঁ আল্ট্রাসনিকও হতে পারবে, রেডিওগ্রাফিকও সম্ভব। ওইটা তুমি তোমার মতো ব্যাখ্যা করবে আর কি। স্যার রেডিওগ্রাফি কি সিরামিকে হয়? কোনটাতে? রেডিওগ্রাফিক সিরামিকে হয়? এক্স-রে? না হ্যাঁ এক্সরে। এক্স-রে হ্যাঁ করা যাবে। Ultrasonic inspection is a non-destructive method in which beams of high-frequency sound waves are introduced into the material being inspected. অর্থাৎ আমি ধরো এই ম্যাটেরিয়ালটা ইন্সপেক্ট করতে চাচ্ছি, এটার মধ্যে আমি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আমি এটার মধ্যে ইনক্লুড করব। The sound waves travel through the material with some attendant loss of energy and reflected at the interfaces. এখন এখানে যদি কোনো ফ্ল থাকে তাহলে সেখানে গিয়ে রিফ্লেক্ট করবে। The reflected beam is detected and analyzed to define the presence and the location of flaws. আমার এই যে দেখো, এটা যখন আমি টেস্ট করব এই প্রোব দিয়ে, তখন আমি একটা কাপলিং এজেন্ট ইউজ করব। এই কাপলিং এজেন্টটা ইউজ করার কারণ হচ্ছে এই প্রোব আর ম্যাটেরিয়ালের মধ্যে আমার যে সাউন্ড এনার্জি, এটার ট্রান্সমিশনটা যেন খুবই ফ্লুয়েন্ট হয়। দ্যাটস ওয়াই আই উইল ইউজ দিস কাপলিং এজেন্ট। ধরো আমি এটা করব, ঠিক আছে, আমি এটা টেস্ট করব। তো সর্বফার্স্ট এটা ধরো সাইড থেকে শুরু করব। তো এখান থেকে মনে হচ্ছে যে ইনপুট ইকো, ঠিক আছে, ইনপুট ইকো এটা হচ্ছে ব্যাকওয়াল ইকো। ব্যাকওয়াল হচ্ছে পেছন থেকে যেটা রিফ্লেকশন হয়ে আসবে, এটা হচ্ছে ব্যাকওয়াল ইকো। আর ফ্ল ইকো, এই যে দেখো যদি কোনো ফ্ল থাকে তাহলে আমার যেই কার্ভটা এটা ছোট হয়ে আসতেছে। সো এখান থেকে বোঝা যাবে আসলে যে আমার ফ্লসটা আছে কিনা। Most ultrasonic inspection system include the following basic equipment. কি আছে দেখো, an electronic signal generator that produces burst of alternating voltage when electrically triggered, a sending transducer that emits a beam of it, এটা হচ্ছে probe, a receiving transducer to accept the output of the ultrasonic waves from the test piece and convert it to an electrical signal. অর্থাৎ এখান থেকে যেটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসবে, ওই রিসিভারটাও এটা লাগবে। সচরাচর এগুলো সব মিলিয়েই মানে ইয়ে থাকে আর কি, একটা প্রোবের মধ্যেই এটা অ্যাকুমুলেট করা থাকে। An electronic device to amplify and modify the signal from the receiving transducer and project it on the display device. আমার ডিসপ্লে ডিভাইসে আমার যে সিগন্যালটা আসছে ওটাকে অ্যামপ্লিফাই করে ওটাকে শো করার জন্য আমার একটা ডিসপ্লে ডিভাইস লাগবে। An electronic clock timer to measure the minute time interval between the sending and receiving signal and thus determine the location of the flaws. So সব মিলিয়ে আসলে এই একটা ইয়ের ভিতরেই সবগুলো ইকুইপমেন্ট হচ্ছে মাউন্ট করা থাকে। আর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নিও। অ্যাপ্লিকেশন খেয়াল করো। The flaws to be detected include voids, crack, inclusion, পাইপ ল্যামিনেশন, বার্স্ট, ফ্ল্যাক্স। এগুলো হচ্ছে নানা রকমের ডিফেক্ট একটা পদার্থের মধ্যে। তো এগুলো ডিটারমাইন বা এগুলো আইডেন্টিফাই করার জন্য আমি আল্ট্রাসনিকটা ইউজ করব। This method is employed to inspect bonds produced by welding, brazing, soldering and other adhesives. এই যে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু এই যে দুইটার মধ্যে যে ওয়েল্ডিং হয়েছে, এই ওয়েল্ডিংটাই মাপতেছে। বুঝতে পারছো? এটা কিন্তু একটা ওয়েল্ডেড জয়েন্ট। এই ওয়েল্ডেড জয়েন্ট বা এই ওয়েল্ডিং এর মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা ওটা কিন্তু আল্ট্রাসনিক ইন্সপেকশন দিয়ে ডিটারমাইন করার ট্রাই করতেছে। Ultrasonic inspection is also used for quality control and materials inspection in all major industries. Some typical components ultrasonically inspected are rolls, মানে হচ্ছে রোলার, shaft, drives, turbine, forgings, rotor, weldments, pressure vessels, jet engine parts, aircraft component, die block,
টুল স্টিল এক্সেট্রা, মানে হচ্ছে মোটামুটি একটা হিউজ পোর্শন অফ ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টস এটার ভিতর কিন্তু পড়ে যায়। এবং এগুলোর মধ্যে ডিফেক্ট থাকলে আলটিমেটলি আমি যে ওয়ার্কপিসটা ম্যানুফ্যাকচার করব ওটার মধ্যেও ডিফেক্ট পাওয়া যাবে। আল্ট্রাসনিক ইন্সপেকশন ক্যান অলসো বি ইউজড টু মেজার দ্য থিকনেস অফ মেটাল সেকশন। এই যে ধরো এই পাশ থেকে এই পাশে দিচ্ছি, এটা যদি মানে ধরো একটা পাথ, রেক্টেঙ্গুলার পাথ আছে, তো ওটার মধ্যেও যদি আমি এই হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ যদি ওটার মধ্যে আমি ইনক্লুড করি, তো ওই কতটুক থেকে ব্যাক ওয়াল থেকে রিফ্লেক্ট হয়ে চলে আসতেছে, এটা আমি ওই গ্রাফ দেখি বুঝতে পারবো আমার থিকনেস কত। অ্যাডভান্টেজ কি? ডিপ লাইং ডিফেক্ট, এটা দিয়ে কি? স্যার ল্যামিনেশনটা কি ধরনের ফ্লস? কোনটা? ল্যামিনেশন ওই যে ওখানে যে অ্যাপ্লিকেশন আছে ফ্লস, ওখানে ল্যামিনেশনটা কোন ধরনের ফ্লস স্যার? ল্যামিনেশন হচ্ছে তোমার অনেক ম্যাটেরিয়াল আছে এটার মধ্যে, একটার উপর ধরো কনক্রিটের মধ্যে কি থাকে? রিইনফোর্সমেন্ট থাকে না? ধরো ফাইবার রিইনফোর্স কনক্রিট। ধরো ব্যাপারগুলো হচ্ছে কি আল্ট্রাসনিক, এটা শুধুমাত্র যে মানে আমরা চিন্তা করতেছি আইপি ব্যাকগ্রাউন্ড থেকে, বাট এটা কিন্তু কনক্রিটের জন্য ইউজ করা হয়। এই সার্চ দিলেই দেখবা সিভিল রিলেটেড যেই মানে ইকুইপমেন্ট গুলো আছে, ধরো তার একটা কনক্রিট ডিজাইন করলো, তো কনক্রিটটাও কিন্তু রিইনফোর্স কনক্রিট হতে পারে। হ্যাঁ, তো কনক্রিটের ভিতর কিন্তু এক একটা লেয়ার আছে, ঠিক আছে? ধরো একটা কনক্রিটের লেয়ার, তারপর একটা ফাইবার বা ন্যানো টিউবেল লেয়ার থাকতে পারে, তার উপর আরেকটা লেয়ার। এখন এই লেয়ার গুলোর মাঝখানে কোনো ডিফেক্ট আছে না? আচ্ছা স্যার, বুঝতে পারছি। তো আরো কিছু টেস্ট আছে এটার মধ্যে। ধরো এই এক্স রে যেটা আছে, এটা ওই মানে ইএসএম ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, বাট এক্স রে জায়গায় গামা রে হতে পারে, ঠিক আছে? বা অ্যাকোস্টিক এমিনেশন হতে পারে, ওটা ওই যে সাউন্ড ওয়েভ ইউজ করে করা হয়। এরকম আরো আছে, বাট মোস্ট ওয়াইডলি ইউজড এই হচ্ছে এই 6টাই। বুঝতে পারছো? সো এখানে হচ্ছে আমাদের নন ডিস্ট্রাকটিভ টেস্টটা শেষ, আমরা এখন আরেকটা শুরু করব। এখন পড়ব কি মেজারমেন্ট অফ সারফেস ফিনিশ। আইডিয়া আছে কারো? সারফেস ফিনিশ বলতে কেউ কোনো আইডিয়া দিতে পারো? আসলে স্মুথনেস এগুলো দেখাবে নাকি, না কতটুকু? ধরো আমি যে ধরো তুমি বা আমি যে টেবিলটার উপর বসে আছি, এটাও তো ম্যানুফ্যাকচার্ড, তাই না? এটা ধরো উড ম্যানুফ্যাকচার্ড। তো একটু হাত দিয়ে দেখো তো, মানে ইসের উপরে কি বলে, ওই টেবিলটার উপর একটু তোমার হাতটা র্যান্ডমলি চালনা করো, দেখবা একটু রাফ রাফ মনে হচ্ছে বা একটু উঁচু নিচু আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সারফেস ফিনিশ। বা সারফেস ফিনিশটা ভালো মানে এই যে উঁচু মানে নিচু স্যার আউটার সারফেসটা কেমন, হ্যান্ড হ্যাঁ ফিল বা আউটার, এরকম? হ্যাঁ আউটার সারফেসটা কেমন, এটার মধ্যে তোমার ওয়েভিনেস থাকতে পারে, বুঝতে পারছো? এটার মধ্যে তোমার রাফনেস থাকতে পারে, বাট তোমার একটা ডিগ্রি থাকবে যে আমি এতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করব। কোনো কোনো ক্ষেত্রে স্মুথ সারফেস ফিনিশ আমার দরকার হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে তুমি চাইবা যে একটু রাফ থাকুক, ঠিক আছে? ধরো তুমি একটা সারফেসের উপর লুব্রিকেন্ট ইউজ করবা, আমার কথা বুঝতে পারছো? লুব্রিকেন্ট ইউজ করতে হয় না নানান রকম। ধরো এই যে তোমরা লেদ ইউজ করছো, তাই না? জি স্যার।
কথা বলো, যে লেদ জি ইউজ স্যার। করছো, তো লেদের মধ্যে ইয়ে ছিল না, স্লাইড ওয়ে বা গাইড ওয়ে ছিল না, যেটার উপর দিয়ে তুমি টেইল স্ট্রোকটা মুভ করে বা তোমার টুল পোস্টটা জি মুভ স্যার। করে। জি তো স্যার। হ্যাঁ, ওটার মধ্যে ওইটাকে বলতেছে যেটার উপর বা যেই আমরা বলতে পারি নরমালি লাইন, গাইডলাইন, ওইটার উপর দিয়ে যে মুভ করতেছে ওটা যদি সম্পূর্ণ রকমের স্মুথ হয়, ওটার মধ্যে কি কোনো লুব্রিকেন্ট হোল্ড করতে পারবে? ওটা স্যার। পারবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি চাচ্ছি একটু রাফ হোক, বুঝতে পারছো, এর সার্টেন ডিগ্রি অফ লেভেল সেটা রাফ হোক। আবার অনেক ক্ষেত্রে ধরো একটা কম্পোনেন্ট বা একটা প্রোডাক্ট বানাইছো, তো সেক্ষেত্রে তুমি সো ফার এজ পসিবল স্মুথটা কি, মানে সারফেসটা কি তুমি স্মুথ চাচ্ছ, স্মুথনেস চাচ্ছ, তাই না? তো এখন এই যে কতটুকু সারফেস ফিনিশ তুমি চাচ্ছ, দ্যাট ইজ কল্ড দ্য মেজারমেন্ট অফ সারফেস ফিনিশ। Measurement of surface finish has a direct impact on functioning of machine parts, load carrying capacity, tool life, fatigue life, bearing, corrosion and wear qualities. অর্থাৎ আমার যেই সারফেস ফিনিশটা আছে এটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে এই সবের উপর, মেশিন পার্টস এর উপর, লোড ক্যারিং ক্যাপাসিটির উপর, টুল লাইফের উপর, হ্যাঁ, ফ্যাটিক লাইফের উপর, বিয়ারিং করোশন, ওয়্যার কোয়ালিটিজ এগুলোর উপর। Failure due to fatigue always starts to occur at a sharp corner where stress concentration occurs. স্যার, হ্যাঁ আপনি কি স্লাইড শেয়ার করছেন স্যার? হ্যাঁ, আমি তো শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ না? না স্যার। জি স্যার, পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার স্যার। পাচ্ছি তো। আল ইসলাম তুমি আরেকবার ট্রাই করো তো ঢুকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ধরো কোথাও একটা শার্প এজ আছে, ঠিক আছে, এই শার্প এজটার মধ্যে স্ট্রেস কনসেন্ট্রেশনটা হয়, যার ফলে ওইখান থেকেই কিন্তু তোমার ক্র্যাকটা শুরু হয়, বুঝতে পারছো? সো আমি ওই শার্প এজটা চাচ্ছি না, ওই যে যেটা বললাম এই ক্ষেত্রে আমি একটা স্মুথ সারফেস চাচ্ছি। আবার গুড বিয়ারিং প্রপার্টিজ in any part are obtained when the surface has a large number of irregularities. অর্থাৎ আমি যদি কোনো কিছু ধরে রাখতে চাই কোনো একটা সারফেসের উপর, তাহলে সেই ক্ষেত্রে আমার ওইটা একটু রাফ চাই আমি। যেমন এই যে দেখো একটা আমি যদি বলি, তোমাদের বাসায় ঘরের ভিতরে যে টাইলস এবং তোমার গ্যারেজে ঢোকার বা বাসার বাইরের যে টাইলস, দুটো কি সেম? বা আমাদের ফুটপাতের যে টাইলস, এটা কি সেম? না স্যার, একদম আলাদা। তার মানে আমি এই ক্ষেত্রে বলতে পারি কি ফুটপাতের যে টাইলসটা, হ্যাঁ, ওটার সারফেস ফিনিশ একরকম, ঘরের মধ্যে বা আমি ডেকোরেশনের জন্য যেটা ইউজ করতেছি ওটার সারফেস ফিনিশ একরকম, তাই না? হ্যাঁ। So different requirements demand different types of surfaces and it is essential to measure surface textures quantitatively. ঠিক আছে, সারফেস টেক্সচার যে জিনিস, সারফেস ফিনিশও কিন্তু সেম জিনিস, মাথায় রেখো, ঠিক আছে? মানে অনেক ক্ষেত্রে হয়তো অনেক রকম টার্মস ইউজ করব, এটা মাথায় রেখো যে সারফেস ফিনিশ আর সারফেস টেক্সচার, দোজ টু টার্মস আর সিমিলার। সো আমরা বুঝতে পারছি কেন আমাদের সারফেস ফিনিশ দরকার হবে। It is not possible to produce perfectly smooth surface. The manufactured surface always differs from the absolute perfection to some extent. বলতো আমি যখন একটা জিনিস ম্যানুফ্যাকচার করব এটার মধ্যে কি কি জিনিস রিলেটেড থাকে? ধরো আমি লেদ মেশিনে আমি একটা টার্নিং অপারেশন করতেছি, আমাকে কেউ বলে দিছে যে তুমি 10 মিলিমিটার ডায়ার একটা সিলিন্ড্রিক্যাল শেপের লেংথ হবে 5 কি বলে 5 ফিটের একটা ইয়ে হবে, তুমি এটা ইয়ে করো, মেশিনিং করে আমাকে দাও। তুমি কি এক্সাক্ট ওটা পাবা? পাবা না। কারণ হচ্ছে এটার মধ্যে নানান রকমের ব্যাপার ইনক্লুডেড। ফার্স্ট অফ অল মেশিন টুল ধরো, ঠিক আছে, মেশিন টুলের মধ্যেও কিন্তু এটার ইনহেরেন্ট একটা ল্যাকিংস আছে। ধরো এই যে দেখো উদাহরণ দেওয়া আছে যে ল্যাক অফ স্ট্রেটনেস অফ দ্য গাইডওয়েজ। তো আমি যে গাইডওয়ের উপর দিয়ে আমি কাটিং টুলটা মুভ করাবো, ওই গাইডওয়ের স্ট্রেটনেস কিন্তু সমান না, একটু এদিক সেদিক হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার একটা ইরেগুলারিটি মেশিন টুল দ্বারাই কিন্তু এটার মধ্যে চলে যাচ্ছে, আমার ওয়ার্ক পিসের মধ্যে চলে যাচ্ছে।
তারপর হচ্ছে মেশিনিং প্রসেস ইনভলভ, তুমি যে কাটিং প্রসেস মানে আই মিন তুমি কাটিং অ্যাকশন দিচ্ছ, তুমি ফিড দিচ্ছ, ঠিক আছে, ডেপথ অফ কাট দিচ্ছ, যেটা ওগুলোর উপর ডিপেন্ড করবে। ফিড, ডেপথ অফ কাট এগুলো বুঝো তো। অ্যাক্সিয়ালি যদি তুমি কাটিং টুলটা মুভ করাও দ্যাট ইজ কল্ড দ্য ফিড, আর যদি তুমি ওয়ার্ক পিসের ল্যাটারালি ভেতরে প্রকাশ করাও তাহলে সেটা হচ্ছে ডেপথ অফ কাট। দেন হচ্ছে ভাইব্রেশন, দেন সব বাদ দিলাম, সব ঠিক আছে, বাট তুমি যে ওয়ার্ক পিস ম্যাটেরিয়ালটায় কাজ করতেছো তুমি কি শিওর ওটার প্রপার্টিজ সব ঠিক আছে? তুমি শিওর না। দ্যাট ইজ ওয়াই একটা সারফেস ফিনিশ বা তুমি যেটা এক্সপেক্ট করতেছো সেখান থেকে ডেভিয়েট হওয়াটাই স্বাভাবিক। এখন কতটুকু ডেভিয়েট হবে, আমরা যেমন কোয়ালিটি কন্ট্রোলে পড়ছি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি, সিমিলারলি সারফেস ফিনিশেও আমরা সিমিলার একটা লেভেল পর্যন্ত অ্যাকসেপ্ট করি। বুঝতে পারছো? এই যে আমাদের যে কলম, হাতের যে কলম, ঠিক আছে, আমরা লিখতেছি, ধরো আমি লিখতেছি ম্যাটাডোর পিন পয়েন্ট দিয়ে, তুমিও যদি পিন পয়েন্ট বা আমি যদি দোকান থেকে একটা প্যাকেটের 10টা কলম নেই, আমি দেখবো যে 10টার মধ্যে 10 রকম ভ্যারিয়েশন আছে, and it's because of these points, এই যে 5টা পয়েন্টস। Complete roughness is the resultant of irregularities of various kinds. If the hills and valleys on a surface are very close, then the surface appears as rough, and this is due to the action of cutting tool and is referred to as primary texture. অর্থাৎ আমার hills and valleys বলতে ধরো এটা একটা ইরেগুলারিটিস, বুঝতে পারছো? কই আচ্ছা এখানেই দেখানো যাবে। এই যে ধরো এটা একটা ইরেগুলারিটিস, ঠিক আছে, এই যে উপরেরটাকে বলতেছি হিলস যেটা উপরে আছে, আর নিচেরটাকে বলতেছি ভ্যালি। বুঝতে পারছো? এই যে একটা রাউন্ড শেপ হইছে না, বা একটা গিয়ারের মতো একটা শেপ হইছে, উপরেরটাকে, উপরের পোর্শনটা হচ্ছে হিল, নিচেরটা হচ্ছে ভ্যালি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। Okay, if the hills and valleys on a surface are far apart, it is due to the imperfection of the machine tool and is referred to as secondary texture or the waviness. তার মানে হচ্ছে আমার হিলস এন্ড ভ্যালিজ যদি ক্লোজ টুগেদার হয়, এবং এটার পেছনে কারণ হচ্ছে আমার অ্যাকশন অফ দ্য কাটিং টুল, আর যদি যদি তোমার ইসে হয় ফার অ্যাপার্ট হয় তাহলে হচ্ছে সেটা ওয়েভিনেস। The surface finish, also known as surface texture or surface topography, যার একটা এলিমেন্ট আছে, এটাকে বলতেছি সারফেস টোপোগ্রাফি, is the nature of the surface as defined by the characteristics such as lay, surface roughness, waviness. এটা কি? আচ্ছা এটা ফার্স্ট না, এটা হবে তোমার ফ্লস। বুঝতে পারছো? আমরা এগুলা আসবো সবই, লে কাকে বলে, ফ্লস কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। Surface texture is one of the most important factors that control friction during sliding. Geometric irregularities on the surface produced will have the following irregularities: first order, second order, third order, fourth order. যেগুলাই বলা আছে যে ফার্স্ট অর্ডারটা হচ্ছে due to the inaccuracies in the machine tool itself. Second order irregularities বলতেছি due to the vibration of any kind, like chatter marks are included in the second order. Even if the machine were perfect and completely free of vibration, some irregularities are স্যার, caused by চ্যাটার মার্কস কি? chatter marks, আমি যে কাটিং টুলটা দিয়ে মেশিনিং করতেছি না, জি স্যার। ওই কাটিং টুলের মধ্যে চ্যাটার মার্কস থাকতে পারে। বুঝতে পারছো? একটা ধরো যে একটা টুল, এটা আসলে কাটিং টুলের মধ্যে আসে, যে কাটিং টুলটা নানান রকম ভাবে ফেল করতে পারে। বুঝতে পারছো? অ্যাডহেশনের কারণে ফেল করতে পারে, অ্যাব্রেশনের কারণে ফেল করতে পারে, ডিফিউশনের কারণে ফেল করতে পারে। যখন ফেল করবে, আমার ওয়ার্ক পিস ধরো ফেল করবে,
ঠিক আছে? জি স্যার। এরকম তো কাটিং টুলও ফেল করতে পারে। এই কাটিং টুল ফেল করতে পারে, কাটিং টুলের তো ম্যানুফ্যাকচার আছে, তাই না? জি স্যার। ওই ম্যানুফ্যাকচারিং এর সময় ওটার মধ্যে যদি কোনো চ্যাটার মার্ক থাকে, ওটার ওই যে ফ্ল্যাঙ্ক, এগুলো তো আরো অন্যরকম, আর ওটার মধ্যে ফ্ল্যাঙ্ক ফেস আছে, বুঝতে পারছো? ফ্ল্যাঙ্ক ফেস আছে, ওটার মধ্যে একটা র‍্যাক ফেস আছে, ওই র‍্যাক ফেসের মধ্যে এই চ্যাটার মার্কসটা থাকে। তো যদি ওই কাটিং টুলের মধ্যে এই ধরনের কোনো চ্যাটার মার্কস থাকে, তাহলে আমি ওটার কারণে আমার ভাইব্রেশনটা ইনডিউস হতে পারে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। Third order, even if the machine were perfect and completely free of vibration, some irregularities are caused by the machining itself, ওই যে প্যারামিটার গুলো বলছি। আর লাস্টেরটা হচ্ছে, this includes the irregularities arising from the rupture of the material during the separation of the chip. So এই ধরনের irregularities গুলো হতে পারে। তো খেয়াল করে দেখো, এইখানে কয়েকটা জিনিস। ধরো এটা একটা সারফেস, ঠিক আছে? তো সারফেসের খেয়াল করে দেখো, আমার ফ্লসের ডিরেকশন গুলো হচ্ছে এরকম, ফ্ল না বলি, এটাকে বলি যে ইরেগুলারিটিস এর ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটা দেখো, এই যে ফিগারটা দেখো, এটা কিন্তু এই ডিরেকশনে প্রডিউস হয়েছে, তাই না? এই যে ডিরেকশনটা কিন্তু এরকম। সো এটাকে আমরা বলতেছি লে ডিরেকশন। আর এটার মধ্যে যদি কোনো ফ্ল থাকে, ঠিক আছে, ধরো ট্যাপ খাওয়া আছে, দ্যাট ইজ কল্ড ফ্ল। এবং এই যে আমার ইরেগুলারিটিস গুলা, ধরো তুমি একটা নির্দিষ্ট একটা ইরেগুলারিটি নাও, ধরো এই যে এটা একটা নির্দিষ্ট ইরেগুলারিটি, তো আমি এটাকে বলতেছি রাফনেস। আর পুরো ওয়ার্ক পিসটা জুড়ে এই যে রাফনেস, ধরো এখানে ধরো 20টা রাফনেস এর মতো দেখা যাচ্ছে, বা 20টা এই যে একটা ইরেগুলারিটিস দেখা যাচ্ছে, এই সম্পূর্ণটা কিন্তু একটা কি বলে, একটা ওয়েভ ফলো করে বা একটা ফর্ম ফলো করে, বা ধরো এটার মধ্যে বোঝা যাচ্ছে না, ধরো আমার যদি কোনো ইরেগুলারিটিস এমন হয়, তাহলে এটার এই যে উপরে থেকে নিচ পর্যন্ত এটাকে বলতেছি ওয়েভিনেস, বা এটা হচ্ছে ওয়েভিনেস ফর্ম। এই যে এটা হচ্ছে ওয়েভিনেস ফর্ম, বুঝছো? তো এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে ওয়েভিনেস হাইট। আর ওয়েভিনেস উইথ বা ওয়েভিনেস স্পেসিং হচ্ছে একটার, এই যে একটা ওয়েভটা ক্রিয়েট হলো, এই ওয়েভের এই পিক থেকে এই পিক পর্যন্ত, এটা কি বলতেছি ওয়েভিনেস স্পেসিং। সিমিলারলি রাফনেসটা হচ্ছে পুরো, ওয়েভিনেসটা হচ্ছে পুরোটাকে আমি কল্পনা করে, মানে পুরো ফর্মটাকে কল্পনা করে আমি বিবেচনা করছি, বাট রাফনেসটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে রাফনেস হাইট আছে, রাফনেস উইথ আছে, রাইট? সো রাফনেসটা কি? ক্লোজলি স্পেসড ইরেগুলারিটিস, এই যে ক্লোজলি স্পেসড ইরেগুলারিটিস। আর ওয়েভিনেস হচ্ছে মোর ওয়াইডলি স্পেসড ইরেগুলারিটিস। তো এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রোফাইল। এখন এই প্রোফাইলটাকে যদি আমি এরকম বিবেচনা না করি, এরকম যদি বিবেচনা করি, তাহলে এক একটাকে বলতেছি রাফনেস, পুরোটাই রাফনেস। রাফনেসের স্পেসিং হচ্ছে এটা, রাফনেসের উইথ হচ্ছে, হাইট হচ্ছে এটা। আর এটা একটা যে ফর্মটা ফলো করে, এই ফর্মটাকে বলতেছি আমি ওয়েভ ফর্ম, বুঝতে পারছো? এবং এটা হচ্ছে মোর ওয়াইডলি স্পেসড। বুঝাইতে পারছি? স্যার এই পুরো বিষয়টাকে তো তরঙ্গের সাথে তুলনা করা যায়। তরঙ্গের সাথে না, এখন তোমার কি বলে, আমার এই যে ধরো এখানে বোঝানোর জন্য এই ওয়েভ ফর্ম দিছে, এরকম ওয়েভ ফর্ম নাও হতে পারে, বুঝতে পারছো আমার কথা? তাহলে উপরের চিত্রে কিভাবে আমি বুঝবো যে উইভিনেস কতটুকু, হ্যাঁ, উইভিনেস উইথ? যে উপরের চিত্রটা আছে না, সেটাতে আমি কিভাবে বুঝবো যে উইভিনেস এতটুকু? এটাই তো পরবর্তীতে মেজারমেন্ট টুল গুলো তো আসতেছে, বাট এই টুল গুলো ইউজ করার জন্য যে টার্মস গুলো লাগবে, এগুলো এখন আমি বলতেছি, বুঝতে পারছো? নিচেরটাতে সহজে বোঝা যাচ্ছে, যে প্রোফাইল হ্যাঁ, দেখে এর বোঝা জন্যই তো যাচ্ছে। এই ফিগারটা দিছি, এই ফিগারটা সব বোঝা যাচ্ছে না, তার জন্য নিচেরটা হ্যাঁ, বোঝানোর জন্যই দিছে। ওকে। পরেরটায় আসো, যে এর আগে যে আমরা 4টা গ্রুপ বলছি, বুঝতে পারছো? এর মধ্যে ফার্স্ট গ্রুপ ইনক্লুডস
the irregularities of considerable wavelength of periodic character resulting from the mechanical disturbance in the generating setup. These errors are termed as macrogeometrical errors and include irregularities of first and second order, are mainly due to the misalignment of center, lack of straightness of guideways, and non-linear feed motion. So আমি এর আগে যে পড়ছি বুঝতে পারছো, এই যে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার এই দুইটাকে কিন্তু আমি বলতেছি সেকেন্ডারি টেক্সচার বা ওয়েভিনেস। আর পরেরটা কি, সেকেন্ড গ্রুপ ইনক্লুডস দ্য irregularities of small wavelength caused by the direct action of the cutting element on the material or by some other disturbance like friction, wire corrosion. এবং these errors are chiefly caused to the tool feed rate due to the tool chatter. Tool chatter বলতে এখানে বলতেছে টুলের ভাইব্রেশন। It includes the irregularities of third and fourth order discontinuities. ঠিক আছে, এই যে থার্ড এন্ড ফোর্থ অর্ডার ডিসকন্টিনিউইটিস এই দুইটাকে বলতেছি রাফনেস। অর্থাৎ আমার এর আগে যে ইরেগুলারিটিস বলছি ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার ইজ রেসপন্সিবল ফর ওয়েভিনেস এন্ড সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ অর্ডার অফ ইরেগুলারিটিস আর রেসপন্সিবল ফর রাফনেস। এই যে দেখো এইখানে বুঝতে পারবা এলিমেন্টস অফ সারফেস টেক্সচার, একটা বললাম রাফনেস আর একটা হচ্ছে ওয়েভিনেস। সিমিলারলি জাস্ট হচ্ছে দুইটা জায়গা থেকে পিক করা ব্যাপারগুলা। ASTME, American Society of Tool and Manufacturing Engineers, defined roughness as the finer irregularities in the surface texture, including those irregularities that results from the inherent action of the production process. Production process থেকে আমার যে irregularities গুলো আসতেছে। Roughness spacing, এই যে এবার দেখো এগুলার ব্যাখ্যা দেয়া আছে। Roughness spacing is the distance between successive peaks or ridges that constitute the predominant pattern of the roughness. এই যে দেখো রাফনেসটা যদি আমি এটা নেই, এতটুকু হচ্ছে আমার রাফনেস হাইট আর এতটুকু হচ্ছে রাফনেস স্পেসিং, ঠিক আছে। আর ওয়েভিনেসটা কি, it is the more widely spaced component of surface texture. Roughness may be considered to be superimposed on a wavy surface, অর্থাৎ ওয়েভি সারফেসের মধ্যে আমার রাফনেসটা থাকবে। এই পুরোটাকে আমি এই যে ধরো একটা ফর্ম কল্পনা করলাম, এই যে এই জিনিসটাকে দেখো এরকম মনে হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এটার ভিতরেই এই যে ছোট ছোট এই ওয়েভিনেসটার ভিতরেই ছোট ছোট রাফনেস আছে। এই সারফেস প্রোফাইল, এরর অফ দ্য ফর্ম, ওয়েভিনেস, রাফনেস, সো এগুলা তিনটা মিলেই হচ্ছে সারফেস প্রোফাইলটাকে ডিফাইন করবে। এই যে এক্ষেত্রে লে ডিরেকশন হচ্ছে কোন দিকে যাবে। সিমিলারলি ওয়েভিনেসেরও তোমার স্পেসিং আছে, ওয়েভিনেসেরও হাইট আছে। তাহলে ওয়েভিনেসের স্পেসিং কি হবে খেয়াল করে দেখো তো, এইখান থেকে আর এইখান থেকে যদি তুমি দুটো লাইন টানো তাহলে ওয়েভিনেস স্পেসিং, আর এইখান থেকে এইটার পিক এটার ভ্যালু যদি নাও তাহলে এটা হচ্ছে কি ওয়েভিনেস। কিছু বলতেছো? আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কেউ কিছু বললো নাকি? না স্যার তবে একজনের যে মাইক্রোফোন অন হয়ে আছে একটু অন হয়ে গেছে। আচ্ছা মিউট করে রাখো, কেউ কোনো কোশ্চেন থাকলে কইরো। ওকে স্যার বলছি। স্যার অফ করছে স্যার। Waviness is an error in the form due to the incorrect geometry of the tool producing the surface. On the other hand, roughness may be caused by tool chatter or traverse feed marks in a supposedly geometrically perfect machine. So roughness or waviness তো বুঝতে পারছি, right? স্যার ওয়েভিনেসটা একটু স্যার কনফিউশন স্যার। ওয়েভিনেসটা তুমি বৃহৎ পরিসরে কল্পনা করো। ধরো একটা
কিভাবে বলা যায়, এটার জন্য বোঝার জন্য বেস্ট হচ্ছে এটা। ধরো এটাই একটা সারফেস, বুঝতে পারছো? তাহলে আমি এই যে এইটা 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 এই যে ছোট ছোট জিনিসগুলোকে বলতেছি আমি রাফনেস, বুঝতে পারছো? এখন এই ছোট ছোট জিনিসগুলা যে আমার সারফেসের উপর ফর্ম করছে, এইটা একটা মানে সারফেসের উপর যে তৈরি হয়েছে এটা একটা ফর্ম ফলো করছে না, একটা শেপ ফলো করছে না? হ্যাঁ, একটা প্যাটার্ন ফলো করছে, এই প্যাটার্নটাকে বলতেছি ওয়েভ, বুঝতে পারছো? এই যে দেখো, এইখানে দেখো, আমি এইখান থেকে এইখান পর্যন্ত কল্পনা করছি, ঠিক আছে? তাহলে আমি একটা কি শেপ দেখতেছি, এরকম একটা শেপ দেখতেছি না? মোর অর লেস এরকম একটা শেপ কিন্তু দেখতেছি এখানে, উপরে উঠছে নামছে এরকম। এখন এই ওয়েভিনেস এর মধ্যে আমি আবার ছোট একটা পোর্শন নেই, এই ওয়েভিনেস এর ভিতরে যে ছোট যে পোর্শনটা এইখানে নিলে আমি আবার এই যে এরকম দেখবো, আরো ক্লোজলি স্পেসড ইরেগুলারিটিস দেখবো। ক্লোজলি স্পেসড ইরেগুলারিটিস গুলো হচ্ছে রাফনেস, বুঝতে পারছো? লে হচ্ছে কি, ইট ইজ দ্য ডিরেকশন অফ দ্য প্রিডমিনেন্ট সারফেস প্যাটার্ন অর্ডিনারিলি ডিটারমাইন্ড বাই দ্য প্রোডাকশন প্রসেস। এই যে যেমন এইখানে এটা হচ্ছে লে, এটা হচ্ছে লে ডিরেকশন, যেদিকে আমার ইরেগুলারিটিস গুলো ফর্ম হয়েছে আর ফ্লস আছে, দেন হচ্ছে এররস অফ দ্য ফর্ম। এররস অফ দ্য ফর্মটা কি, ধরো আমি চাচ্ছি একরকম শেপ কিন্তু হয়ে গেছে অন্যরকম শেপ, এখন কোন শেপে হয়ে গেছে ওইটার যে শেপটা, ওইটাই হচ্ছে এরর অফ দ্য ফর্ম। ওকে, তারপর আছে ট্রাভার্সিং লেংথ। Traversing length, it is the length of the profile necessary for the evaluation of surface roughness parameters. The traversing length may include one or more sampling length. এই যে দেখো, আমি এটা যদি কল্পনা করি, আমার এই ট্রাভার্সিং লেংথ আমি এতটুকু বিবেচনা করব, এটার ভিতরে আবার ছোট ছোট করে স্যাম্পলিং লেংথ আছে। স্যাম্পলিং লেংথটা কি? It is the length of the profile necessary for the evaluation of the irregularities to be taken into account. This is also known as the cutoff length in regard to the মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটাকে কাট অফ লেংথ বলতে পারো, অথবা এই যে আগের ফিগারে দেখো বলছে রাফনেস উইথ কাট অফ, এটাও কিন্তু স্যাম্পলিং লেংথ, বুঝতে পারছো? mean line of the profile, it is the line having the form of the geometrical profile dividing the effective profile so that within the sampling length the sum of the square of the distances between the effective points and the mean line is minimum. তাহলে মিন লাইন কোনটা? এটা। আর এখন এই লাইনটা আমি এইভাবে টানবো যেন এই যে y1 y2 এর স্কয়ারটা যেন সবচেয়ে মিনিমাম হয়। এই যে দেখো, আমি ক্লোজলি যদি আমি এটাকে ভাগ করি, y1 এতটুকু হচ্ছে y1, এতটুকু হচ্ছে y2, এটা যেন মিনিমাম হয়। তারপর হচ্ছে সেন্টার লাইন অফ দা প্রোফাইল, it is the line parallel to the general direction of the profile for which the areas embraced by the profile above and below above and below the line are equal. When the waveform is repetitive, the main line and center line are equivalent. মানে হচ্ছে আমি আরেকটা লাইন টানবো যেন এই যে উপরের আর নিচের যে আমার এরিয়াটা আছে, আমার ইরেগুলারিটিস দিয়ে যে এরিয়াটা, ওইটা যেন সমান হয়। সো যদি এই যে আমার ইরেগুলারিটিস গুলো যদি এমন হয়, সাইন কার্ভের মতো যদি হয়, যে উপরের স্পেসও সমান নিচের স্পেসও সমান, তাহলে সেক্ষেত্রে কি মেইন লাইনটাই তো আমার সেন্টার লাইন, তাই না? বুঝাইতে পারছি?
আচ্ছা, দুই পাশে সমান হবে তাহলে তো হ্যাঁ, দুই মাঝখানটা পাশে সমান, সেক্ষেত্রে মিন লাইনটাই তো আমার ইফেক্টিভ, সরি মিন লাইনটাই তো সেন্টার লাইন তখন। বুঝতে পারছো? বেশি ইরেগুলারিটি হলে তাহলে ওটা আলাদা হবে। হ্যাঁ তো বেশি ইরেগুলার হলে ওটা আলাদা হবে। হ্যাঁ, বেশি ইরেগুলার হলে দুটার জন্য আলাদা আলাদা লাইন থাকবে। আর কয়েকটা জিনিস ইয়ে করে আজকে মেজারমেন্ট ক্লাসটা শেষ করব। তো অ্যানালাইসিস অফ দ্য সারফেস ট্রেসেস, তো আমি এই যে অ্যানালাইসিস করব যে এটার ইরেগুলারিটিসটা কেমন, সেক্ষেত্রে আমার কিছু ডিটারমিনেশন লাগবে যে আমি আসলে কোন কি দিয়ে প্রোফাইল, মানে কি কোয়ালিটি দিয়ে আমি সারফেসটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, এটাকে কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারো বা টার্মিনোলজি বলতে পারো। It is required to assign a numerical value to surface roughness in order to measure its degree of smoothness. অর্থাৎ আমি এখন কিছু নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করতে চাচ্ছি যেটা প্রকাশ করবে এটার ডিগ্রি অফ স্মুথনেস কেমন। Assess whether the surface quality meets the functional requirement of the component. আমি এটার পরে যে যখন এটার একটা ভ্যালু আসবে, ধরো যে মানে এরকম স্ট্যান্ডার্ড টেবল আছে যে ধরো যে আমি যদি কাস্ট আয়রন অথবা কাস্ট আয়রন না, ধরো মাইল্ড স্টিল, হ্যাঁ মাইল্ড স্টিল একটা গ্রেড আছে, স্টিলের নানা রকম গ্রেড আছে, ওই গ্রেড অনুযায়ী এটার সারফেস রাফনেস এর আরজেড ভ্যালুটা এত হইতে হবে। বুঝতে পারছো? তো তুমি একটা সিমিলারলি তুমি একটা কি বলে এই যে মাইল্ড স্টিল বললাম, সিমিলার গ্রেডের একটা জিনিস প্রোডাকশন করছো, তো এটার সারফেস ফিনিশে তুমি আরজেড ভ্যালুটা মেজারমেন্ট করবা। পরবর্তীতে আমি যে টুলগুলো দেখাবো তোমাদেরকে, মেজার করে তুমি স্ট্যান্ডার্ডের সাথে তুমি মিলাবা যে ঠিক আছে কিনা, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো কিনা। বুঝতে পারছো কিভাবে অ্যানালাইসিসটা করা হচ্ছে? কথা বলো না কেন? হ্যাঁ, ওটা দেখতেছিলাম স্যার। আর দেখতে হবে। ওকে, একটা মানে একটা টার্মিনোলজি হচ্ছে 10 পয়েন্ট হাইট এভারেজ ভ্যালু, বা এটাকে আমরা আর জেড দিয়ে প্রকাশ করতেছি, is defined as the average difference between the 5 highest peaks and 5 deepest valleys within the sampling length. ধরো আমি এতটুকুর মধ্যে স্যাম্পলিং লেংথ নিয়েছি, measured from a line parallel to the mean line and not crossing the profile. It is also referred to as the peak to valley height. অর্থাৎ আমি যদি এরকম 10টা পিক এন্ড ভ্যালি নেই একটা স্যাম্পলিং লেংথ, ধরো একটা স্যাম্পলিং লেংথ নিলাম, এর মধ্যে আমি 5টা হিল নিলাম, 5টা ভ্যালি নিলাম, তো এখান থেকে আমি আরজেড এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো কিভাবে, এই যে 1 3 এগুলো হচ্ছে সব হিলের ভ্যালি বা পিকের ভ্যালি। বুঝতে পারছো? এই যে এগুলা সব যোগ মাইনাস যে আমার ভ্যালি গুলো আছে ওই ভ্যালি, তো এটা থেকে আমার একটা ভ্যালু পাবো আরজেড এর ভ্যালু, ওইটা থেকে আমি বুঝতে পারবো যে আমার ডিগ্রি অফ স্মুথনেস বা আমার সারফেস ফিনিশটা কেমন হয়েছে। বুঝতে পারছো? এখন আমার এই আরজেড বা এই H1 H2 গুলো আমি কিভাবে মেজার করবো এটা পরবর্তীতে দেখা যাবে। স্যার লাইনটা কিভাবে আসছে, কোনটা? মানে এটা কিভাবে আসছে নিচের লাইনটা স্যার, এই নিচের লাইন লাইনটা মানে আমি কোন রেফারেন্সে আঁকবো আর কি, বা নিব কোন লাইনটা? স্যার, লাইনটা। যে লাইনটা থেকে স্যার H1 H2 H3 আমরা বের করতেছি আর হ্যাঁ কি, হ্যাঁ এই হ্যাঁ, লাইনটা কিভাবে পাইছি? এই যে এখানে তো বলাই আছে from a line parallel to the mean line and not crossing the profile, এটা যেন মাঝখানে না হয়, কোন প্রোফাইলকে যেন ক্রস না করে। এটা কি আমরা ইচ্ছা মতো নিতে পারবো তাহলে, মানে মানে শর্ত হ্যাঁ, এটা মেনে? তুমি ধরে নিবা আর কি। শর্ত মেনে, আচ্ছা। এটা ওই যে তুমি যেখান থেকে মেজার করবা, পরবর্তীতে টুল গুলো দেখবা যে এটার একটা ডেটাম আছে, বুঝতে পারছো? ওই ডেটামটা এখানে সেট করে, এই যে দেখছো না আগে, এই যে এটা, এই যে প্রোব, এটাকে প্রোব বলে, বুঝতে পারছো? ওই আমার এই যে এটাকে প্রোব বলে, এই প্রোব গুলো দিয়ে তুমি এই যে হাইট ভ্যালি এগুলো মাপতে পারবা, এবং এটার ভিতরে একটা ডেটাম আছে, ওই ডেটামটাকে তুমি ওই লাইন বরাবর সেট করে নিতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা স্যার, বুঝছি। Similarly, root mean square value, until recently RMS value was a popular choice
for quantifying the surface roughness. However, this has been superseded by the center line average value. RMS ভ্যালুটা কি? এই যে আমার যে পিক ভ্যালি আছে এগুলোকে আমি এই যে ছোট ছোট স্পেসে ভাগ করে নিব। RMS value is defined as the square root of the mean of squares of the ordinates of the surface measured from a mean line. The figure illustrates the graphical procedure for arriving at RMS value. কিভাবে দেখো, এই যে আমি 1 1 2 1 3 এগুলাকে বলতেছি H1 H2 H3, ঠিক আছে? ধরো তুমি এতটুকুর মধ্যে মেজার করবা, তাহলে সবগুলোর জন্য তুমি ইকুয়ালি স্পেস করে নিবা। দেন এই যে RMS এখান থেকে তুমি ভ্যালুটা বের করে ফেলতে পারবা। এই যে HRMS বা RQ ভ্যালু এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। এটা একটা হচ্ছে প্যারামিটার সারফেস রাফনেস বা সারফেস স্মুথনেস ডিফাইন করার জন্য। আর নেক্সট হচ্ছে সেন্টার লাইন এভারেজ। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য average height from a mean line of all the coordinates of the surface regardless of the side. ধরো এই যে আমি H1 H2 করছি না, এটা যদি আমি সম্পূর্ণ পর্যন্ত এরকম করি তাহলে গড়টা নিলেই হয়ে যেত। এটা হচ্ছে একটা ওয়ে, বাট টু ফাইন্ড CLA ভ্যালু লাইক দিস উইল বি এ ল্যাবোরিয়াস জব। এখন এই যে এই কাজটা করা খুব কঠিন হবে। and spacing chosen may be such that important ordinates are likely to be missed. এটা কেন বলছে? এই যে দেখো আমি যদি এই যে রেখা টানতেছি, তাই না, রেখা টানতেছি, এরকমও তো হতে পারে আমার এই রেখাটা এই পাশে পড়ছে, এই রেখাটা এই পাশে পড়ছে, আমার পিকটা মিস হয়ে গেছে, হতে পারে না? জি স্যার। তো সেই ক্ষেত্রে এটা ডিসঅ্যাডভান্টেজ। Things can be simplified by using a planimeter which can find out the area of any curve. অর্থাৎ এই যে আমি আর পরবর্তীতে কিভাবে আমার সেন্টার লাইন এভারেজটা বের হলো, যে আমি এগুলা যোগ করে, অর্থাৎ এই ক্ষেত্রে আর হাইটটা না, আমি নিচ্ছি এরিয়াটা। এরিয়া যাই মাপা যায় হচ্ছে প্ল্যানিমিটার দিয়ে। সো এখান থেকে আমি সেন্টার লাইন এভারেজ ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এই যে দেখো এখানে দেয়া আছে যে আমার ড্রিলিং এর জন্য, ঠিক আছে, আমার এই RA ভ্যালুটা মাইক্রোমিটারে, এই ভ্যালুগুলা বুঝছো, মাইক্রোমিটারে এই ভ্যালুগুলা কত হবে দেয়া আছে না? দেখো এই যে যেমন 50 থেকে যে 10 থেকে 50 পর্যন্ত হবে। ধরো গ্রাইন্ডিং এর জন্য কত হবে, এটা সারফেস ফিনিশ অপারেশন, এটা কত হবে, এই যে কত মনে হচ্ছে 0.05 থেকে 2.5। দেখো একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে হইলেই তুমি অ্যাকসেপ্ট করতে পারবা। বুঝতে পারছো? ওকে, আজকে মানে মেজারমেন্ট ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আবার আগাবো।